উৎসব প্লেটটা নিয়ে রুমের বাইরে চলে গেল। উৎসবে যাওয়ার সাথে সাথে নূর রুমের দরজা আটকিয়ে পিঠ থেকে দাঁড়ালো। মাথায় শুধু একটাই চিন্তা, কি করে এখান থেকে পালানো যায়। কাল দুপুরে ফের ট্রেনের টাইম ঢাকাগামী। উৎসবের কাছ থেকে এটাই একটা পন্থা দূরে যাওয়ার, নতুবা আরেক বিপত্তি ঘটে যাবে। নূর একটু ঘুরে দরজার সিটকিনিটা খুলে বাইরে উকি দিল। উকি দিতেই পাশ থেকে কেউ বলল, ম্যাম আপনার কিছু লাগবে? নূরের আর বুঝতে বাকি রইল না, উৎসব বাইরে নিগরারির জন্য চাকর বসিয়ে দিয়েছেন, যারা দিন রাত 24 ঘন্টা নূরের উপর নজর রাখবে। নূর কপাল কুঁচকে বলল, হ্যাঁ কিছু লাগবে। যদি আনতে না করছো, তারপর দেখো কি করি। না না ম্যাম, আপনি আদেশ করুন, আমি এনে দিব। আমার জন্য একটা ট্রেনের টিকিট বুক করো, ঢাকাগামী। আপনি কি বললেন ম্যাম? স্যার শুনলে আস্ত রাখবেন না আমায়। ওসব শুনে আমার লাভ নেই, আমার যথাসময়ে কাজ চাই, কাজ। ম্যাম আমি অসম্ভব দুঃখিত, এটা সম্ভব না। এমন কিছু করলে স্যার আমার চাকরি নট করে দিবেন। তাতে আমার তো কিছু যায় আসে না। তোমার কাজ আমার হুকুম মানা, তুমি তাই করবে। প্লিজ ম্যাম, আমার চাকরি শেষ করবেন না প্লিজ। আমার বাসায় বউ বাচ্চা আছে, উনাদের দেখভাল করতে হয়। এখন চাকরি চলে গেলে খাওয়াবো কি বলুন? নূর একটু মুচকি হেসে বলল, চিন্তা করবেন না, আমি এমন কিছু করতেও বলছি না। আমি তো গরম চুলায় পানি ছিটিয়ে দেখছিলাম, এতে যা বুঝলাম চুলোর তাপ খুব। নূরের কথার মাথামুন্ডু না বুঝতে পেরে বেচারা মাথা চুলকাতে লাগল। নূর আবার ঠিক হয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল 11টা। ঘুম ঘুম চোখে মেলে তাকানোর চেষ্টা করছে উৎসব। তার চোখে প্রচুর ঘুম। কিভাবে যে সকাল সকাল টের পেল না, তার হিসেব মিলাচ্ছে বিছানায় বসে বসে। উৎসব কাঁথা সরিয়ে পা দুটো ফ্লোরে রেখে শরীর এক টানা দিয়ে নিল। তারপর ফ্রেশ হয়ে হাঁটা দিল নূরের রুমের দিকে। নূরের রুমে যেয়ে বেশ কয়েকবার নক করল, কিন্তু ওপাশ থেকে খোলার নাম বন্ধ নেই। এবার জোরে জোরে ধাক্কালো, না, এবারও খুলছে না। বাধ্য হয়ে উৎসব দরজা ভেঙে দেখে রুম পুরো খালি, কেউ নেই। এপাশ ওপাশ তাকায়, না নূর নেই। ওয়াশরুমের দরজা বাইরে থেকে লাগানো, ও ওখানেও থাকতে পারে না। পুরো রুমে পাগলের মতো খুঁজতে লাগলো, যেন ছোট্ট কোনো মহামূল্যবান চোখে না পড়ার মতো জিনিস হারিয়ে গেছে। বারান্দার দরজা খোলা। উৎসব তাড়াহুড়ো করে বারান্দায় গিয়ে দেখে রেলিংয়ের সাথে ওড়না বাঁধানো। একটু নিচে তাকিয়ে দেখে ওড়না ঝুলছে লম্বা করে। একের পর এক ওড়নায় গিট বসিয়ে লম্বা করে সেটা গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত ছেড়েছে। ওড়নাগুলো যে উৎসবের চুজ করা জামার ওড়নাগুলো ছিল সেটা বোঝা শেষ। উৎসব সিকিউরিটি সিস্টেমের সবাইকে ডেকে চেঁচিয়ে জিজ্ঞেস করল, আপনারা কেমন ডিউটিতে ছিলেন বলুন তো? আপনাদের চোখের সামনে একটা মেয়ে বারান্দা দিয়ে পালালো আর আপনারা খেয়ালই করেননি? চোখ কোথায় রেখে ডিউটি করছিলেন? সবার মুখ কালো। উৎসবের কথা শুনে সবাই মুখ নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ ফ্লোরের দিকে। উৎসব সবাইকে উদ্দেশ্য করে চেঁচিয়ে, কেয়ারলেস পাবলিক বলে দৌড়ে চলে গেল। গাড়ি নিয়ে হুমহাম স্পিড, যাকে বলে পাগলা হাওয়া যেভাবে চলে। আধ ঘন্টার রাস্তা মাত্র 15 মিনিটে কভার করে গাড়ি এনে থামালো রেল স্টেশনে। নূর একমাত্র ট্রেন দিয়েই তার গন্তব্যে পৌঁছাতে পারে, কেননা বাস জার্নিতে ছোট থেকে ওর প্রবলেম। উৎসব পাগলের মতো ট্রেনের সব কয়টা বগি একে একে চেক করেছে, কিন্তু নেই। নূর এখানকার কোথাও নেই। কয়েকজনকে নূরের ছবি দেখিয়েও জিজ্ঞেস করছে, কিন্তু এই পথেও কোনো খোঁজ মিলল না। ট্রেন অতঃপর সাইরেন বাজিয়ে তার যাত্রা পথে অগ্রগামী হল। চোখের সামনে ট্রেন তার ধীর গতি থেকে উচ্চ গতিতে যাত্রা শুরু করল। উৎসব তার অতি প্রয়োজনীয় হারিয়ে যাওয়া কাছের জিনিসের জন্য অস্থির হয়ে চুপটি মেরে গেল। এক বুক হতাশ নিয়ে পাশে থাকা এক বেঞ্চে ধূপ করে বসে পড়ল। হাত দুটো দিয়ে মুখ ঢেকে নিচু হয়ে ঝুঁকে বসে রইল। সব শেষ, সব। নূর অবাধ্যতা করলই। ছেড়ে গেলে আমায় নূর, কেন গেলে? হঠাৎ পাশ থেকে কেউ বলে উঠল, ভাই আমনে কি কেউরে খুঁজতাছেন? কারো কণ্ঠস্বর শুনে উৎসব মাথা উঠিয়ে হাত সরিয়ে দেখে এক ভিক্ষুক বেঞ্চের পাশে থাকা স্টেশনের ফ্লোরে পাটের বস্তা বিছিয়ে বসে আছে।
উৎসবকে চুপ থাকতে দেখে সে আবার বলল, ভাই আপনি কইলেন না যে আপনি কি কেউরে খুঁজতাছেন? 1 ঘন্টা ধইরা দেখতাছি আপনি এদিক ওদিক দৌড়াইতাছেন। জরুরি কিছু খুঁজতাছেন? উৎসব এবার হতাশ কণ্ঠে বলল, জি ভাই, খুব কাছের কাউকে খুঁজে চলছি, পেলাম না তাকে, সে বোধ হয় চলেই গেছে। ভাই আপনি যে ওই দোকানদাররে ফোনে কি জানি দেহাইলেন আমারে দেহান যাইব? উৎসব ভিক্ষুকের কথায় কি যেন মনে করে ফোন থেকে নূরের ছবি দেখালো। নূরের ছবি দেখে ভিক্ষুক 1 সেকেন্ডেই বলল, ভাই ভাই হেরে তো দেখোসি আমি হে স্টেশনে আইছিল, আমারে ভিক্ষাও দিছে। এই আফায় ট্রেনে উঠব তার আগেই এক বুইরা 49 বছরের মনে হয় হে ওই আফারে কানে কানে কি জানি কইয়া লইয়া গেল। উৎসব মনে মনে আশার প্রদীপ পেল। মনে মনে একটু শক্তি সঞ্চার করে ভিক্ষুককে অস্থির হয়ে বলল, আপনি আপনি আর কিছু দেখেছেন বা শুনেছেন কিছু? উনারা কোথায় যাচ্ছে, কি বলছে? এমন কিছু? হ ভাই, একটা জিনিস মনে আছে, সাজেকের ওইখানে কি এর জানি হাউজের কথা কইছিল, হেরা ওইখানে যাইব। হাউজ হাউজ বলেছিল? আচ্ছা ফার্ম হাউজ বলেছিল? হ হ ভাই, এডাই কইছে এডাই। ধন্যবাদ আপনাকে, অজস্র ধন্যবাদ। আপনি বলুন আমি আপনার কিভাবে কৃতজ্ঞতার হিসাব চুকাব? ভাই আমি একটা মানুষের সাহায্য করছি হের লিগা ইনাম নিমু? না ভাই, আমি ভিক্ষুক হইতে পারি কিন্তু আমার মন মানসিকতা নিচু না। আপনি জলদি যান ভাই, আফায় নাইলে যাইব গা। যান ভাই আমারে কিছু দেয়া লাগবো না। উৎসব স্বস্তির দৃষ্টিতে আবেগান্বিত হয়ে ভিক্ষুককে সম্মান জানাচ্ছে। মনে মনে বলছে, না ভাইজান আপনাকে ধন্যবাদ অন্যভাবে দিব। আপনি যে আমার অবলম্বনটাকে দেখিয়ে দিলেন, অজান্তেই কত বড় একটা সাহায্য করলেন। তার বকশিশ আমি সুন্দরভাবে দিব, ইনশাআল্লাহ। উৎসব স্টেশন ছেড়ে গাড়িতে বসে রওনা দিল তার গন্তব্য ফার্মহাউজের দিকে। এত স্পিডে চালাচ্ছে যে 19 থেকে 20 ঘটলেই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জানের উপর দিয়ে উঠবে। উৎসবের সেসব দিকে ধ্যান নেই নিজের সাথে কি হতে পারে, ওর চিন্তা শুধু এটুকুই হচ্ছে, নূরের সাথে বড় লোকটাই বাকে কেন ওকে পুনরায় ফার্মহাউজে নিয়ে যাবে? সে কি আমায় চিনে, ভালো করে চিনে? ভাবতে ভাবতে ফার্মহাউজের গেটের ভেতর দিয়ে ঢুকে সদর দরজার সামনে চলে আসে। গাড়ি থেকে নেমে দৌড়ে ভেতরের দিকে যায়। যে দেখে নূর ড্রয়িং রুমে সোফায় বসে, পাশে উৎসবের বাবা হাত ভাঁজ করে মুখ শক্ত করে তাকিয়ে আছেন দেয়ালে থাকা ঘড়ির দিকে। উৎসব অবাক চোখে আস্তে আস্তে তার বাবার সামনে গেল। তার বাবা ঘড়ির দিকে না তাকিয়ে উৎসবের দিকে তাকালো। গুড নুন বাবাজি, তা আসতে এত দেরি হলো কেন? বাবা তুমি এখানে? হ্যাঁ বাবাজি আমি এখানে। কি ব্যাপার আমাকে দেখে খুশি হওনি বুঝি? না বাবা তুমি না। তাই বলে বাবাজি তুমি তোতলাবে নাকি? আমি তোমার বাবা, জম না। বাবা তুমি খোঁজ, আমি খোঁজ পাবো তা কি করে হয় বলো তো? তুমি আমার শহরে, আমার জায়গাতে নূরকে নিয়ে থাকবে আর আমি জানবই না? ব্যাপারটা কেমন হয়ে গেল না বাবাজি? বাবা তুমি মাফ করার মতো কি কাজ করেছো বাবাজি? একটু ভেবে বলো তো মাফ করার মতো কিনা। তুমি নূরকে বিয়ে করবে, এত বড় বিষয়টা তুমি এলিনার সাথে বিয়ে করার ঠিক একদিন আগে বলো, যেখানে এলিনার বাসায় বিয়ের জমজমাট প্রায় শেষ। নূরকে জোরপূর্বক বাড়ি থেকে তুলে কিডন্যাপ করবে তাও প্ল্যানিং কর। তোমার প্ল্যানিং ইতিহাস রমিজ আমার কানে পৌঁছালে রাগের মাথায় নূরকে কি যাতা বললাম ও তো বাড়ি ছেড়ে চলেই গেল। আর তুমি নিজের সুইসাইড নোট লিখে বাসা থেকে পালাও আর নূরকে নিয়ে এখানে থাকছো। বাবা তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে বাড়ির একটা পাতা নড়তে দেও না, সেখানে তো আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে। হ্যাঁ আমি আমার ইচ্ছার বিরুদ্ধে একটা পাতাও নড়তে দেই না, তাই বলে একমাত্র ছেলের সুইসাইড আমি মরার আগ পর্যন্ত সহ্য করতে পারবো না। বাবা আমি আর কথা বাড়াতে চাই না, তুমি বিয়েতে সম্মতি দেও বা না দাও আমি নূরকে বিয়ে করব। সেটা ওর ইচ্ছার বিরুদ্ধে হোক না হয় আপনার ইচ্ছার বিরুদ্ধে আমি তা পরোয়া করি না। আমি নূরকে চাই, কোনো শর্ট ড্রেস পরোয়া মডার্ন মেয়ে এলিনাকে চাই না। এলিনা অনেক ভালো মেয়ে বাবাজি, তুমি বাহ্যিক অবস্থা দেখে কেন না করছো? বাবা আমি একটা কথা বলবো শুধু,
তুমি নূরের সাথে আমার বিয়ে মেনে নিবে নাকি না? আমি আমার ছোটবেলার বন্ধুকে ওয়াদা। তোমার ওয়াদার জন্য তুমি আমার জীবন নষ্ট করতে চাইছো? এ কেমন বিচার বাবা? তুমি তো আমার চেয়ে বেশি জ্ঞানী। কাজে কর্মে বুদ্ধিতে পেশায় সব। কেন তুমি হিতাহিত জ্ঞান হারিয়ে এমন অশিক্ষার মতো ডিসিশন নিচ্ছ? জনাব রেহমান উৎসবের কথায় অসহায় হয়ে পড়লেন। ঠিকই তো বলছে উৎসব, কিন্তু সামান্য এক কারণে এত বছরের বন্ধুত্ব যে শেষ হয়ে যাবে। উনি মন খারাপ করে বললেন, বাবাজি ওর সাথে ওয়াদা না রাখলে এত বছরের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে। বন্ধুত্ব শেষ করা যায় না উৎসব। জানো আজ সত্যি আমার মায়ের প্রয়োজন। উনি পাশে থাকলে তোমার এমন ওয়াদা কখনো আমার সুখের ভেতরে আসতে দিত না। কখনো না বাবা। উৎসবের কথায় জনাব রেহমান চুপ। তার ছেলে নিজের সুখের জন্য তার কাছে অনুনয় করছে আর উনি ওয়াদা নামক এক অদৃশ্য বন্ধনের জন্য কাবু হয়ে আছেন। কিছুই যেন ঠিক না। জনাব রেহমান নূরের দিকে তাকালেন। মাথা নুয়ে চুপচাপ বসে আছে নূর, মাথায় ঘোমটা টানা। নূরকে উদ্দেশ্য করে বললেন, নূর তুমি বলো আমি কি করতে পারি? তোমার বাবা তো সবসময় পাশে থেকে উপদেশ দেন, সাহায্য করেন, উপায় বাতলে দেন। তারই মেয়ে হয়ে তুমি কিছু বলো নূর। নূর মাথা তুলে চোখ নিচু রেখে শান্ত গলায় বলল, আঙ্কেল আমি আমার বাবার মেয়ে হলেও উনার মতো অভিজ্ঞ মানুষে এখনো পরিণত হইনি। আমি অনেক ছোট, আপনার থেকে অনেক ছোট। আমার বলা উপায়গুলো বাবার বলার মতো হবে কি না সেটার বিবেচনা আপনি করে নিবেন। যদি করতে পারেন তবে বলবো কিছু। বলো নূর, আজ আমার উপায় লাগবেই। মা ছাড়া আমার একমাত্র ছেলেটা যা চাচ্ছে আর আমি যা চাচ্ছি তাতে আকাশ পাতাল তফাতে। আমায় কোনো বাতলে দাও নূর। আঙ্কেল আপনার ছেলে উৎসব একজন বিবেকবান মানুষ। সব বুঝেন জানেন এবং ঠিকটা করেন। আপনিও তেমনি, কিন্তু আপনার মধ্যে অহংকারটা কাজ করে। আপনি মনে করেন দুনিয়ায় আপনিই একজন মানুষ যে কিনা ছেলের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে, দ্বিতীয় কেউ নয়। কিন্তু আঙ্কেল দুনিয়া না এখন ওয়াদার উপর চলে না। আমি এটা বলছি না আপনি ওয়াদা ভেঙে ফেলুন। ওয়াদা করুন এবং মানসম্মান দিয়ে রাখুন। ব্যাপার এখানে কারো জীবন নিয়ে, কারো সারা জীবনের ব্যাপার। আপনি ওখানে উৎসবের মতো না নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে এক মেয়ের সাথে বিয়ে ঠিক করলেন যাকে সে দুচোখে সহ্যই করতে পারে না। তবে আঙ্কেল আর গভীরে কথা বাড়াব না, শুধু একটা কথা বলবো, উৎসবকে ওনার মতো ছেড়ে দিন। উনাকে বাঁচতে দিন। ভাববেন না আমি নিজের জন্য বলছি। আমিও মানুষ, অপর মানুষের অন্তস্থ বুঝি। নূর আমার বন্ধুকে কি বলে সামলাবো? ও মানুষ কি সেটা বুঝে? ও কি বুঝবে? উনি যদি আপনার ভালো বন্ধু হন জানপ্রাণ দিয়ে আপনার ব্যাপারটা বুঝে আপনাকে ওয়াদা নামক বন্দি থেকে অব্যাহতি দিবেন। এটা আমার বিশ্বাস। আর যদি ওয়াদার নাম দিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করে তবে উনার কাছে বন্ধুত্ব না ওয়াদার মূল্য আগে। উনি আপনাকে ওয়াদার দোহাই দিয়ে আটকে দিলে বুঝে নিবেন আপনার সম্পর্ক ওখানেই শেষ। উৎসব নূরের কথায় মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। এ যেন অন্য নূর। তার কণ্ঠে আজ নীরবতা কোমল নেই, আছে অধিকার ও ওয়াদা নিয়ে বোঝানো এক বলিষ্ঠ জবাবে বেড়ে ওঠা নূর। নূরের কথা শুনে উৎসবের বাবা খানিকটা চুপ করে রইলেন। ড্রয়িং রুমেই পায়চারি করছেন লাগাতার। কি করবেন আজ? জনাব রেহমান তার পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন ফোন করলেন। ফোন কানে দিয়ে অন্যদিকে চলে গেলেন। উৎসব নূরের পাশ ঘেঁষে বসলে, নূর উঠে দুহাত দূরে বসে। উৎসব নূরের দিকে তাকিয়ে বলল, নূর একটা কথা বলি, অনুমতি হবে? জি বলুন। তোমার মা কি আদালতের জজ ছিলেন? কেন? না মানে তুমি এত সুন্দর গুছিয়ে কথা বলো, মাঝে মাঝে ভাবতে থাকি তোমার মা বোধ হয় কোনো এক আদালতের জজ ছিলেন। আমার মা একজন টিচার ছিলেন, জজ ছিলেন না। ও আইসি, টিচার ম্যাম বোধ হয় খুব রাগী ছিলেন, ঠিক না নূর? জানি না, তোমায় বিয়ে করলে নারিস কাছে বুঝলে, তুমি না খুব রাগী। রাগের মাথায় কখন যে কি করো। আল্লাহ, আমার বাচ্চাগুলোর কি হবে বলো? আপনার কি মনে হচ্ছে না একটু বেশি আবেগে ঢুকে গেছেন? কল্পনা থেকে বের হন এবং বাস্তবতা দেখুন। কল্পনা এবং বাস্তবতা দুটোই চোখের সামনে,
আর কাউকে নিয়ে ভাবা যায় বলো? আপনি এটা ভাববেন না, আমি আপনার বিয়ের জন্য বলেছি। শুধুমাত্র সম্মানের খাতিরে আপনার বাবাকে ভুল থেকে সঠিকে এনেছি। কিন্তু আমি আমার সিদ্ধান্তে অটল। উৎসব কিছু বলল না। নূরের প্রতি কথার জবাব তার কাছে গুছিয়ে নেই। আগে গুছাতে হবে, তারপর বলতে হবে। এরই মধ্যে জনাব রেহমান এসে বললেন, নূর, তোমার সাথে কিছু কথা আছে, একটু জরুরি। নূর বসা থেকে উঠে দাঁড়িয়ে ঘোমটাটা ঠিক করে বলল, জি আঙ্কেল, বলুন। আমার বন্ধুর মেয়েটার না। জনাব রেহমান গম্ভীর গলায় কিছু কথা বলতে গিয়ে আটকে গেলেন। নূর উনাকে বলল, আঙ্কেল, আমি ভুল করলে মাফ করবেন। ছোট এখনো, অত অভিজ্ঞ না। ভুল কিছু বললে মাফ করবেন। না নূর, এখানে ভুলের কথা বলছি না। ব্যাপারটা হলো, জরুরি কিছু হলে ইতস্তত হবেন না, সহজ হয়ে বলে দিন। নূর, আমার বন্ধুর মেয়ের ভিডিও বের হয়েছে। পুরো সমাজ ওকে ছি ছি করছে। মেয়েটা নাকি ভালো না। আমি বন্ধুকে কল করেছি, ওর ফোন বন্ধ। পরে আরেকজন থেকে শুনলাম। নূর, এলিনার সাথে বিয়ে দিব না আমি। তুমি যদি রাজি হও তবে উৎসবের। মাফ করবেন আঙ্কেল, আপনি আমায় যেভাবে গালিগালাজ করেছিলেন তা ভোলা মুশকিল। সেটার জন্য আমি অনুতপ্ত। নূর, আমার ভুলের জন্য আমার ছেলেটাকে কষ্ট দিও না। আমি কষ্ট দেওয়ার কেউ না আঙ্কেল। কষ্টটা পরিস্থিতি এবং আবেগ তৈরি করে দিয়েছে। এখন ধৈর্য ধরুন, আপনার ছেলের মাথা থেকে প্রেমের ভূত নেমে যাবে। নানুর, আমি তোমার কাছে হাতজোড় করি, প্লিজ ছেলেটাকে একটু আগলে নেও। মাহারা সন্তানটা আমার কাছে থেকেও যন্ত্রণা প্রকাশ করতে পারেনি। ও তোমায় চেয়েছে শুধু। দূরে ঠেলে দিও না। আমি আমার ভুল বুঝতে পেরেছি নূর। মাফ করো আমায়। আমার কাছে মাফ চেয়ে আমায় লজ্জায় ফেলবেন না আঙ্কেল। মাফ আমি করে দিয়েছি, কিন্তু পুরনো ঘটনা ভোলা কঠিন। জনাব রেহমান আর কিছু বলবেন তার আগে ড্রয়িং রুমে কেউ প্রবেশ করে বলল, সাহেব, আমায় ডেকেছিলেন? আমি এসেছি। কণ্ঠস্বর শুনে সবাই পিছু ফিরে তাকালে দেখে নূরের বাবা এসেছেন। নূর দৌড়ে তার বাবার পাশে দাঁড়ালে তার বাবা মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মারে সাহেব আমাকে বলেছে রে। তুই যে কেন হুটহাট করে ঢাকা আসতে চাচ্ছিলি আমি জেনে গেছি মা। বাবা, আমায় ক্ষমা করে দিও। আমি না চাইতেও তোমার কাছে সত্য গোপন রেখেছি। চুপ, শান্ত হ। সাহেব ফোন করে বলেছে সব জানি আমি। বাবা মেয়ের কথোপকথনে ব্যাঘাত ঘটিয়ে জনাব রেহমান বললেন, নেহাল তোমার মেয়ে না, আমার ছেলেকে বিয়ে করবে না। একটু বুঝাও তো তোমার মেয়েকে, চটপট রাজি হয়ে যেতে। আমি দেখছি সাহেব, আমার মেয়ে আমার কথা কখনো ফেলে দিবে না। কিরে মা, ঠিক বলছি তো? বাবা প্লিজ, তুমি অযথা বিয়ে করো না। আমি উনাকে বিয়ে করব না। কেন মা? উৎসব তো ভদ্র সুশীল ছেলে, তোকে না খুব আদরে রাখবে। বাবা, পুরনো ইতিহাস উনাকে দেখলে আমার চোখের সামনে ভাসে। সহ্য হয় না তখন উনাকে। অপরাধীও মাফ চেয়েছে আর নিরাপরাধী তোকে চাচ্ছে। বুদ্ধি করে বল, কি করবি? একদম সত্যি বলবি, আমার দিব্যি খেয়ে বল। বাবা, মা ওকে বিয়ে করে নে। ওর মতো ছেলে লাখে খুঁজেও পাবি না। বাবা প্লিজ, আমি কিচ্ছু শুনতে চাই না। তুই উৎসবকে বিয়ে করবি ব্যাস। তোকে ওর মতো সৎ ছেলের কাছে তুলে দিয়ে আমি শান্তিতে তোর মায়ের কাছে যেতে পারবো। তুমি আবার মায়ের কাছে যাওয়ার কথা বলছো? নূরের ঠোঁট উল্টিয়ে কান্না কান্না ভাব দেখে সবাই হেসে দিল। নূর তার বাবার কসমে বিয়েতে রাজি হয়ে গেল। উৎসবের তো আর তরস হয়েছে না সে কখন তার প্রিয়জনকে পাশে নিয়ে চলবে। উৎসব তার বাবাকে বলল, বাবা প্লিজ প্লিজ, আমি নূরকে এখনই বিয়ে করতে চাই। এখনই প্লিজ বাবা, আমি কাজই রেডি করে রেখেছি। যে কোনো সময় ফোন করলে গার্ড নিয়ে আসবে। প্লিজ বাবাজি, এত যখন অপেক্ষা করেছো আরো কিছু দিন অপেক্ষা করো। নূর তো তোমার সাথেই থাকবে আজীবনের জন্য। না বাবা প্লিজ, সময় এখনো আছে, ওকে বিয়ে করে সোজা বাড়ি তুলতে চাই। কখনো কিছু চাইনি, তুমি প্লিজ এই উইশটা পূর্ণ করে দাও বাবা। ছেলের আকুতি দেখে জনাব রেহমান আর নূরের বাবা হেসে চলছেন। নূর লজ্জায় লাল লাল। এক পর্যায়ে জনাব রেহমান আজকেই বিয়ের করার মতো দিলে কাজী ডেকে বিয়ের ব্যবস্থা করা হয়।
ছোটখাটো ভাবে বিয়ের কার্য শেষ করে উৎসব নূরকে নিয়ে বাড়িতে ওঠে। বাড়িতে সার্ভেন্ট একজন দুজন ছাড়া আর কেউ নেই, মেহমানও নেই। তবুও নূরকে স্বাগত করে প্রবেশ করালেন জনাব রেহমান নিজে। বাসর ঘরে বসে আছে নূর লম্বা এক ঘোমটা টেনে বিছানার মাঝখানে। পুরো রুম সাজানো না হলেও উৎসব রেহমানের রুম এমনই যে সুন্দর, সেটা সব সজ্জাকে হার মানাতে প্রস্তুত। হঠাৎ উৎসব দরজা খুলে ভেতরে প্রবেশ করলে নূর নড়েচড়ে বসে নেয়। উৎসব দরজা লাগিয়ে নূরের পাশে বসে গোমটা উঠিয়ে বলল, নূর সাহেবা দেখলেন, পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। তুমি কিন্তু এখন আমার বউ। নূর একটু কেশে বলল, ডাক্তার সাহেব, বাবা না থাকলে জীবনেও বিয়ে হতো না। এখন তো সব ভাগ্যের ব্যাপার, কি করার আছে। উৎসব নূরের কাছে এসে কপালে আদর করে বলল, হৃদয়ের অবলম্বন ব্যক্তি এখন আমার পাশে, বুঝছ? আমার বাচ্চাগুলার কথাও কিন্তু চিন্তা করতে হবে। নূর হেসে দিয়ে কিছু বলতে নিবে তার আগেই উৎসব নূরকে জড়িয়ে ধরে বলল, এখন আর ছাড়ছি না। যা কষ্ট দিলে আমায় সব আজকে পুষিয়ে নিব। নূর সাহেবা। উৎসব নূরের ঠোঁটজোড়ার দিকে অগ্রসর হয়ে উঠে নিবে তার আগেই বেজে উঠল ফোন। উৎসব নূরকে ছেড়ে ফোনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। তার মনটা চাচ্ছে এই ফোনটাকে ড্রেনের পানিতে চুবাতে। বিউটিফুল একটা মোমেন্টে ফোনটা বেজে দিল মুটটার 12টা বাজিয়ে। নূর উৎসবের অসহায় অবস্থা দেখে হাসতে লাগল। উৎসব বিরক্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখে হসপিটাল থেকে ফোন। ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে রাখলে নূরও অপর পাশের কথা শুনতে পারে। ডক্টর, ইমার্জেন্সি, এক হার্ট পেশেন্ট এসেছে, ওনার অবস্থা খুবই নাজুক, আর্জেন্ট অপারেশন করতে হবে, আপনি জলদি আসুন ডক্টর। উৎসব আসছি বলে ফোনটা কেটে দিল। ফোনটা রাখার সাথে সাথেই নূর বিছানায় হো হো করে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আর অন্যদিকে উৎসব মাথায় হাত দিয়ে অসহায় ভঙ্গিতে বলছে, কপাল কপাল, সব কপাল রে, সব কপাল। ডাক্তারের হওয়াও কপাল, নূর পাওয়াও কপাল। সরি ডিয়ার হবু বাচ্চা দল, আজ তোমাদের বাবা ডাক্তার হওয়ায় বাসর রাতেই খারাপভাবে বলাৎকার হয়ে গেল। সমাপ্তি।